হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টক আইডিয়াজ। তো আমি আজকে ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি এই শেয়ারটা নিয়ে আলোচনা করব। আর কিছুদিন আগে আমি কেপিআই গ্রিন এনার্জি নিয়ে আলোচনা করছিলাম। সুতরাং একই সেক্টরের মানে সোলার ইপিসির কাজ, দুটো কোম্পানি সোলার ইপিসির কাজ করে। সুতরাং এটা এটা নিয়ে যখন আলোচনা করব, অর্থাৎ ওয়ারি নিয়ে যখন আলোচনা করব, তখন তার সাথে কেপিআই এর যে তুলনাটাও একবার উল্লেখ করব। তো আলোচনা হবে এই পয়েন্টগুলো: বিজনেস মডেল, তারপরে Q2 FY25 এর যে পারফরমেন্সটা, ফিউচার আউটলুক কি আছে, ভ্যালুয়েশন, অর্ডার বুক, এবং শেষে টেকনিক্যাল চার্ট প্যাটার্নটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি এর বিজনেস মডেলটা দেখে নিই। তো বিজনেস মডেলে আমরা দেখতে পাবো যে ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিও ওই কেপিআই গ্রিনের মতো সোলার ইপিসির কাজ করে। তো এখানে এর যে সেগমেন্টটার একটু নামটা আলাদা, কিন্তু কাজ একই। একটা আছে ক্যাপেক্স মডেল এবং রেস্কো মডেলে কাজ করে। যেটা আমরা কেপিআই এর ক্ষেত্রে দেখছিলাম, এই ক্যাপেক্স মডেলটা হচ্ছে সিপিপি মডেল, আর রেস্কোটা হচ্ছে আইপিপি। সেটাকেই এখানে একটু নামটা আলাদা, কিন্তু কাজ একই রকম। অর্থাৎ ক্যাপেক্স মডেল কোম্পানি কি করবে, এরা সোলার প্ল্যান্ট বসাবে কোনো ক্লায়েন্টের জন্য বা কোনো কাস্টমারের জন্য, এবং তাকে পুরো প্ল্যানটা হ্যান্ড ওভার করে দেবে। আর রেস্কো মডেলে কি করবে, কোম্পানি প্ল্যান্ট বসাবে কিন্তু প্ল্যান্টটা সেল করবে না, সেখান থেকে যে পাওয়ারটা তৈরি হবে, যে সোলার এনার্জিটা তৈরি হবে, সেই এনার্জিটা সেল করে সেখান থেকে রেভিনিউ জেনারেট করবে। এছাড়াও কেপিআই এর মতো এরাও অপারেশন এবং মেনটেন্যান্সের কাজ করে, এবং প্রয়োজনে এরা থার্ড পার্টির অপারেশন, মানে থার্ড পার্টি বলতে কি, মানে যাদের প্ল্যান্ট এরা কনস্ট্রাক্ট করেনি, অন্য কেউ হয়তো কনস্ট্রাক্ট করছে, তো তারও অপারেশন এবং মেনটেন্যান্সের কাজ এরা দেখাশোনা করে, ওটাই বলছে থার্ড পার্টি অপারেশন আর কি। তো এই মোটামুটি প্রায় সিমিলার বিজনেস মডেল। আর একটা ডিফারেন্স দুটোর মধ্যে হচ্ছে যে ওয়ারি রিনিউয়েবলের মেন ফোকাস কিন্তু এই সোলার এনার্জিতে। সোলার এনার্জির মধ্যে এরা কিন্তু রুফটপ সোলার, গ্রাউন্ড মাউন্টেড এবং ফ্লোটিং সোলার ইনস্টলেশনের ইপিসি কাজ করে। মানে ফ্লোটিং সোলার বলতে জলাশয়ের উপরে সোলার প্যানেলগুলো বিছিয়ে সেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি করে আর কি। তো সেক্ষেত্রে কাজ করে। আর কেপিআই কিন্তু অলরেডি ওই WRTL অর্থাৎ ওয়ারি রিনিউয়েবল কি করেছে, তিনটে প্রজেক্টও করছে, যেখানে তারা ফ্লোটিং সোলারকে কাজে লাগিয়ে, মানে জলাশয়ের উপর ভাসমান অবস্থায় সোলার প্লেট লাগিয়ে। কিন্তু কেপিআই গ্রেনের এর মধ্যে মেন ডিফারেন্সটা হচ্ছে যে এরাও সোলার মডেলে কাজ করে। তো কেপিআই এই ধরনের কোনো প্রজেক্টের মানে কথা আপাতত আমি অ্যানুয়াল রিপোর্ট বা পিপিটিতে দেখতে পাইনি। তবে কেপিআই কি করে, সোলার প্লাস হাইব্রিড দুটো মডেলেই কাজ করে। হাইব্রিড মডেল মানে কিছু না, সোলার প্ল্যান্টের সাথে উইন্ড প্ল্যান্টও লাগানো, যার ফলে কি হয়, রাতের সময় যখন সোলার থেকে পাওয়ার পাওয়া যায় না, তখন ওখান থেকে ওই উইন্ড প্ল্যান্টটা থেকে বা উইন্ড এনার্জিটাকে ইউজ করে রাতেও পাওয়ার সাপ্লাই দেওয়া যায়। তো WRTL কিন্তু এই হাইব্রিড মডেলে এখনো কাজ কোনো করেনি। তো এই মোটামুটি। এছাড়া টেকনোলজি রিলেটেড যদি ব্যাপারগুলো দেখি, তো সেখানে WRTL এর বিশেষ কিছু উল্লেখ নেই, কিন্তু যেখানে কেপিআই গ্রিন কিন্তু বলে দিয়েছে, তাদের টেকনোলজিগুলোকে উল্লেখ করছে। যেমন যদি দেখি, কেপিআই গ্রিন যে টেকনোলজি ব্যবহার করছে, যেমন বাইফেসিয়াল সোলার প্যানেল, অর্থাৎ যে সোলার প্যানেলের মানে দুই দিকেই তারা সান রেখে ক্যাপচার করতে পারে, ফলে একটু তুলনামূলক আরো মানে দুই পাশেই সান, যে কোনো সোলার প্লেটের সামনে তো পড়েছেই ডাইরেক্ট সূর্যের আলো, রিফ্লেক্টেড হয়ে যে আলোটা যাচ্ছে সেটা পেছন দিক থেকেও, মানে সেটা থেকেও এই প্যানেলগুলো এনার্জি প্রডিউস করে। প্লাস ওয়াটারলেস রোবোটিক ক্লিনিং সিস্টেম ব্যবহার করছে, সিঙ্গেল এক্সিস ট্র্যাকার ব্যবহার করছে, অর্থাৎ সূর্য যেদিকে থাকবে সোলার মানে মডিউলটা বা প্যানেলটা অটোমেটিক সেই দিকে ঘুরে যাবে। এছাড়াও ড্রোন এবং থার্মাল ইমেজারি ব্যবহার করে, মানে কোথায় কোনো ডিফল্ট হচ্ছে নাকি সেটা দেখার জন্য। সিমিলারলি স্কাডা এবং স্যাপ সিস্টেমও, এগুলো টেকনোলজি যার সাহায্যে মানে মনিটর করা এবং কোথাও কোনো ফল্ট হলে সেটাকে ডিটেক্ট করে কুইক সেটাকে সারানো, যার ফলে অপারেশনাল এফিসিয়েন্সিটা ইমপ্রুভ হয় আর কি, বাড়বে আর কি। মানে আরো পাওয়ার প্রোডাকশনে কোনো মানে কমতি থাকবে না আর কি, কোনো ক্ষতিগ্রস্ত হবে না পাওয়ার প্রোডাকশনটা। এছাড়া এনওসি সিস্টেম আছে, যেখান থেকে তারা একটা মানে রুমের মধ্যে বসেই তারা সমস্ত তাদের প্ল্যান্টগুলোকে মনিটর করতে পারবে। তো এই সব টেকনোলজি কিন্তু কেপিআই গ্রিন এনার্জি ব্যবহার করছে। আর WRTL এর ক্ষেত্রে ঠিক সেরকম বলা নেই, তবে এরা বলছে যে এদের একটা স্ট্রং রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিম আছে, প্লাস এদের পেরেন্ট কোম্পানি হচ্ছে ওয়ারি এনার্জি, যারা কিন্তু এই সোলার প্যানেল বা সোলার প্লেট বা সেল আর কি, সোলার সেল এবং সোলার প্যানেল বা মডিউল যাই বলি, তো সেগুলো তৈরি করে। ফলে এরা মোটামুটি সবসময় মানে হাই ইফিসিয়েন্সি যে সোলার মডিউলগুলো বা লেটেস্ট টেকনোলজির যে সোলার মডিউলগুলো পাওয়া যাচ্ছে সেটা ব্যবহার করে। কিন্তু এর বেশি মানে কি টেকনোলজি রিলেটেড কোনো ডিটেলস এদের মানে ডকুমেন্টসে দেওয়া নেই আপাতত। তো এই মোটামুটি দুটো বিজনেস মডেল, এবং তার মধ্যে যেটুকু স্লাইড ডিফারেন্স আছে
দুটো একই, দুটোই একটার শুধু নাম, মেন যে বিজনেস সোলার ইপিসি, কোনো কোনো ক্ষেত্রে প্ল্যানটা নিজের কাছে রেখে পাওয়ারটা সেল করছে, কোনো কোনো ক্ষেত্রে পুরো প্ল্যানটাই কাস্টমারের জন্য সেল করে, মানে কাস্টমারকে তুলে দিচ্ছে। তো প্ল্যানটা যখন কাস্টমারকে দিয়ে দিবে সেটা একটু অ্যাসেট লাইট হয়ে যায়, মানে এখানে কোম্পানিকে কোনো ইনিশিয়াল স্টেজে কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, মানে ক্লায়েন্টকে মানে কোম্পানিকে, যে সোলার ইপিসির কোম্পানিকে ইনিশিয়াল স্টেজে মানে এখানে খুব একটা টাকা লাগছে না, কেননা টাকাটা ক্লায়েন্ট দিবে এবং প্ল্যানটাই তারা নিয়ে নেবে। তো এই মোটামুটি দুটোর বিজনেস মডেল। তো এরপর আমি এর রিসেন্ট পারফরমেন্সটা দেখে নিই। আচ্ছা, Q2 পারফরমেন্স আমরা দেখতে পাবো যে কোম্পানির কিন্তু রেভিনিউটা যদি দেখি, Q2টা শুধু দেখি, সেখানে ইয়ার অন ইয়ার বেসিসে প্রায় 250% গ্রোথ দেখতে পাচ্ছি, প্লাস ইবিটটা কিন্তু রেভিনিউ যে হারে গ্রো করছে, ইবিটটা কিন্তু তার থেকে কম হারে গ্রো করছে। রিবিটটার ক্ষেত্রে আমরা 133% গ্রোথ দেখতে পাচ্ছি এবং প্যাটের ক্ষেত্রে 160% গ্রোথ দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে কি, এদের যে মার্জিনটা, যে ইবিটটা মার্জিনটা, সেটাতে অনেকটা ডাউন হয়ে গেছে। প্রায় এই মুহূর্তে 13.65% ইবিটটা মার্জিন কোম্পানি জেনারেট করছে। আর এই জায়গাটায় কিন্তু মানে কেপিআই গ্রিন এনার্জি যদি দেখি, তাদের আমরা দেখতে পাবো রেভিনিউর ক্ষেত্রে মাত্র 75% গ্রোথ এবং প্যাট কিন্তু 100% গ্রোথ। সুতরাং গ্রোথ কিন্তু মানে যদি পারফরমেন্স দেখি, রিসেন্ট পারফরমেন্স বা রিসেন্ট গ্রোথ কিন্তু ওই ওয়ারি রিনিউয়েবলসের বেশি, আর কেপিআই এর গ্রোথটা কম, কিন্তু কেপিআই এর মার্জিনটা কিন্তু প্রায়, এবং অলরেডি তো ম্যানেজমেন্টই বলছে যে তারা মানে 18%-এর মতো ইবিটটা মার্জিন জেনারেট করবে। প্যাট মার্জিন, ইবিটটা মার্জিন আমরা এখানে দেখতে পাবো তাদের ক্ষেত্রে প্রায় 36-37 এরকম পার্সেন্টের কাছে ইবিটটা মার্জিন আছে কেপিআই এর ক্ষেত্রে, যেটা কিন্তু মার্জিনটা, অর্থাৎ মার্জিনটা কেপিআই এর বেশি। তার কারণও আছে, কেননা এরা মেনলি ফোকাস করে শুধু সোলার এপিসি করে ক্লায়েন্টের জন্য, এবং তারা সেটার সাথে সাথে তারা আইপিপি সেগমেন্ট অর্থাৎ পাওয়ার সেল করছে। পাওয়ার একটা প্ল্যান বসিয়ে যখন পাওয়ার সেল করবে, তখন তাকে প্ল্যান বসানোর একটা ওয়ান টাইম কস্ট আছে, কিন্তু যখন পাওয়ার সেল করছে তারপর খুব একটা কস্ট নেই, কিন্তু পাওয়ার সেল করে তারা কন্টিনিউয়াসলি সেখান থেকে রেভিনিউ জেনারেট করছে, যার ফলে কেপিআই এর কিন্তু মার্জিনটা অনেকটা বেশি। এবং H1 এর যদি পারফরমেন্স দেখি, এটাও ঠিক আছে। এখানে আমরা দেখবো যে ওয়ারি রিনিউয়েবলস কিন্তু কেপিআই থেকে ভালো পারফরমেন্স করছে, কিন্তু মার্জিন ওয়ারি রিনিউয়েবলস এর কাছে বেশি। অর্থাৎ ওয়ারি রিনিউয়েবলস এর ক্ষেত্রে আমরা দেখছি অপারেটিং লেভারেজ কাজ করুক বা তাদের মার্জিনটা হাই। ওয়ারি রিনিউয়েবলস এর যদি প্যাড মার্জিন দেখি, তারা 18%-এর কাছাকাছি প্যাড মার্জিন জেনারেট করছে এবং বলছে যে এটা বাড়তে পারে। মানে হয়তো যদি আইপিপি সেগমেন্ট কোম্পানির এই কেপিআই এর এই মুহূর্তে যে আইপিপি সেগমেন্টে যে অর্ডারগুলো আছে, তো সেগুলো যদি কমপ্লিট করে, তাদের কিন্তু একটা সময় 20 থেকে মানে 20-22%-এর মতো প্যাড মার্জিন জেনারেট করতে সক্ষম হবে। এইরকম অর্ডার, সেই দিক থেকে কিন্তু মানে এর থেকে ভালো মানে অপারেটিং বা মানে মার্জিনটা কিন্তু কেপিআই এর ক্ষেত্রে ভালো। তো এই মোটামুটি দুটোর বিজনেস রিসেন্ট পারফরমেন্স। তো পারফরমেন্সের বিচার গ্রোথ আমরা দেখতে পাবো এর বেশি, অর্থাৎ ওয়ারি রিনিউয়েবলস এর গ্রোথ বেশি। এছাড়াও আরো কিছু আমি কি পয়েন্টস যদি দেখে নিই, তো আমি অর্ডার বুক নিয়েও আলোচনা করব। তো আরো কিছু কি পয়েন্টস আমরা যদি দেখে নিই। আচ্ছা, আরওসি এবং আরওই নাম্বার কিন্তু এই ওয়ারির ভালো আছে, ওয়ারির প্রায় 50-র কাছাকাছি আছে, যেখানে কেপিআই 25-30-র কাছাকাছি আছে। তবে এগুলা অ্যাকচুয়ালি পাস্ট পারফরমেন্স, এগুলো অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। আচ্ছা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রেজেন্টেশনটার সময় ওয়ারি রিনিউয়েবলসের কাছে 1.7 গিগাওয়াটের অর্ডার বুক পেন্ডিং আছে। এরপরে কিন্তু এরা আবার একটা 2 মেগাওয়াট, খুব সম্ভবত 2 গিগাওয়াটের একটা অর্ডার পেয়েছে রিসেন্ট। আমরা যদি দেখি ওয়ারি, হ্যাঁ রিসেন্ট একটা কিন্তু 2012 মেগাওয়াট মানে 2 গিগাওয়াটের একটা অর্ডার পেয়ে গেছে ওয়ারি রিনিউয়েবলস টেকনোলজি। হ্যাঁ, তো রিসেন্টলি এরা 2 গিগাওয়াটের অর্ডার পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি এইখানে 2012 মেগাওয়াট। তার মানে টোটাল অর্ডার বুক 3.7 গিগাওয়াটে পৌঁছে গেছে এই মুহূর্তে। তাহলে অর্ডার বুক, আর আমরা কেপিআই এর ক্ষেত্রে দেখছিলাম তাদের ছিল মোটামুটি 2.4 এর মতো। কেপিআই এর ক্ষেত্রে আমরা দেখছিলাম তাদের অর্ডার বুক ছিল 2.4। তো তারপরে আরো একটা বোধহয় কোল ইন্ডিয়ার কাছে আজ বা কালকে হবে, মানে 300 মেগাওয়াট মানে 0.3 গিগাওয়াটের একটা অর্ডার বুক পেয়েছে। তো ওভারঅল কেপিআই এর অর্ডার বুক আছে 2.7 গিগাওয়াট, আর সেখানে এই ওয়ারি রিনিউয়েবলস এর 1.7 গিগাওয়াট অর্ডার বুক ছিল, প্লাস আরো 2 মানে 2000 যদিও ধরি 2000 বা 2 গিগাওয়াট যদি ধরি 1.7 আর এদিকে 2, প্রায় 3.7 গিগাওয়াটের অর্ডার। সুতরাং অর্ডার বুক পজিশন কিন্তু
এই ওয়ারি রিনিউয়েবলসের কাছে এই মুহূর্তে স্ট্রং আছে। প্লাস এদের যে O&M পোর্টফোলিও মানে অপারেশন এবং মেনটেন্যান্সের কাজ করে, যেখানে প্রায় 587 মেগাওয়াটের মানে ক্যাপাসিটি আছে, বা O&M পোর্টফোলিওতে 587 মেগাওয়াট প্লাস এই মুহূর্তে কাজ করছে এই পরিমাণ। তো এটা একটা ব্যাপার। আর একটা এর ভালো দিক হচ্ছে, হ্যাঁ, এদের ম্যানেজমেন্ট বলছে, এদের অর্ডার বুক তো ভালোই, মোটামুটি 3.7 ওভারঅল। তো এদের ম্যানেজমেন্ট বলছে এরা কিন্তু সেকেন্ড হাফে এরা মোটামুটি প্রায় 1.3 গিগাওয়াটের প্রজেক্ট কমপ্লিট করবে সেকেন্ড হাফে, মানে H2-তে। H1-এ এটা কিন্তু 0.7 গিগাওয়াটের অর্ডার বুকের কাজ করছে H1-এ, এবং H2-তে 1.3 বা 2-র মতো করবে। যদি এটা করতে পারে, কিন্তু H2-তে তাদের মোটামুটি রেভিনিউ জেনারেট করতে পারবে, H2-তে প্রায় 1200 থেকে 1300 কোটির মতো রেভিনিউ জেনারেট করতে পারবে। আচ্ছা, আমি যদি H1-এর টোটাল রেভিনিউটা দেখি, H1-এ কোম্পানি টোটাল রেভিনিউ করছে 760, H1-এ 760, এবং H2-তে কোম্পানি ম্যানেজমেন্ট বলছে কনকলে যে 1.3 বা 1.2 গিগাওয়াটের কাজ করবে। ফলে সেখান থেকে মোটামুটি মিনিমাম আমরা ধরতে পারি 1200 কোটির মতো রেভিনিউ জেনারেট করতে সক্ষম হবে। সুতরাং যদি 10% বা 11% প্যাড মার্জিন হয়, প্রায় 220 কোটির মতো FY26 এর রেভিনিউ আমরা দেখতে পাবো, প্যাড দেখতে পাবো FY26। আমি মার্জিনটা 11% ধরে যদি ইমপ্রুভ হয়, কেননা কোম্পানির এই মুহূর্তে ইবিটটা মার্জিন আছে 14.81, এবং কোম্পানিও বলছে যে 15 এর কাছাকাছি এদের এই ইবিটটা মার্জিনটা থাকবে, সাস্টেনেবল মার্জিন যেটা হবে 15 এর কাছাকাছি। সুতরাং অবশ্য পুরোটাই আমরা যে ভ্যালুয়েশন যখন দেখবো, সেখানে ভ্যালুয়েশনে মানে রিফ্লেক্ট হয়ে গেছে হয়তো। তো মোটামুটি এখান থেকে একটা ভালো, ওয়ারি রিনিউয়েবলসও খুব একটা খারাপ নয়, মানে গ্রোথের দিক থেকে। গ্রোথ তো অবশ্যই বেশি, অর্ডার বুক এই মুহূর্তে হাই আছে, মানে কেপিআই থেকে বেশি, তবে ভ্যালুয়েশনটা দেখতে হবে। আচ্ছা, ভ্যালুয়েশন যদি আমি দেখে নিই, ওয়ারি রিনিউয়েবলসের এই মুহূর্তে পি আছে প্রায় 76 বা 77 এর, হ্যাঁ 77 এর কাছাকাছি আছে, যেখানে কেপিআই এর ভ্যালুয়েশন আছে 46। সুতরাং ভ্যালুয়েশনের দিক থেকে কিন্তু কেপিআই ভালো জায়গায় আছে অবশ্যই। কেপিআই 46 আছে, যেখানে ইন্ডাস্ট্রি পি আছে 46। আচ্ছা, ইন্ডাস্ট্রি পি 46 আছে। তো এখানে এটা একটু, তো এর পিটা একটু হাই আছে, ফলে হয়তো এই ভ্যালুয়েশনের দিক থেকে ওয়ারিটা একটু এক্সপেন্সিভ কেপিআই থেকে। তবে কি হচ্ছে না, ওয়ারির কিন্তু অর্ডার বুক এর থেকে অনেক ভালো। এছাড়া ওয়ারির আরেকটা সুবিধা কি আছে, যে এদের যেহেতু পেরেন্ট কোম্পানি ওয়ারি এনার্জি, যার ফলে, আর ওয়ারি এনার্জি যদি আমি প্রেজেন্সটা দেখি, এইখানে ডিটেলসটা দেওয়া আছে, প্রায় 26টা দেশে, ইন্ডিয়া ছাড়াও 26টা দেশে ওয়ারি এনার্জি প্রেজেন্ট আছে। যার ফলে যেহেতু এদের পেরেন্ট কোম্পানি, তো সে কিন্তু এই ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিকে হেল্প করতে পারবে অন্যান্য জায়গা থেকে, অর্থাৎ ওয়ারি এনার্জি যেখানে প্রেজেন্ট আছে সেই সমস্ত দেশ থেকেও, যাতে ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি কোনো মানে লিড খুঁজে দিতে সাহায্য করবে, বা সেখান থেকে অর্ডার যাতে এরা পায় তার জন্য হেল্প করার একটা সুবিধা আছে। প্লাস এদের যথেষ্ট মানে মডিউল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে, যার ফলে ওয়ারি রিনিউয়েবলস এর কোনো সমস্যা নেই আপাতত। এই মডিউল বা প্যানেলের মানে সাপ্লাই দিক থেকে কোনোদিন সাপ্লাই সাইডের কোনো সমস্যা হবে না। তো যদিও প্যানেল অনেকেই বানায়, বা চায়না থেকে হিউজ পরিমাণ ইম্পোর্ট হয়ে যায়, যদি ইম্পোর্ট ডিউটি তুলে দেওয়া মানে অ্যান্টি ডাম্পিং ডিউটি যদি তুলে দেওয়া হয়, চায়না থেকে হিউজ চলে আসবে। তো মডিউল নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা এক্সিকিউশনে মানে ইপিসি প্রজেক্টগুলোতে। তো এই মোটামুটি, সুতরাং আর সেরকম কিছু বলার নেই। এছাড়াও কোম্পানি কি করবে, যেহেতু এদের পেরেন্ট কোম্পানি ব্যালেন্স শিটও স্ট্রং, তাকে হেল্প করতে পারবে, মানে ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিকে বিভিন্ন প্রজেক্ট পেতেও বা ফান্ডিংও প্রয়োজনে, হয়তো ফান্ডিং এর প্রয়োজন হলে ফান্ডিংয়েও এরা হেল্প করতে পারবে। এটা দুটোরই ক্ষেত্রে, সেটাও কেপি এনার্জি গ্রুপ। সুতরাং এদিক থেকে খুব ডিফারেন্স বলা যাবে না। সুতরাং ওভারঅল যেটা দেখছি, যে গ্রোথ ওয়ারি রিনিউয়েবলসের ওয়ারির গ্রোথটা ভালো, গ্রোথ বেশি, এবং কেপিআই এর ক্ষেত্রে তুলনামূলক কম। তবে কেপিআই কিন্তু তাদের যে গ্রোথ কম হলেও তারা কিন্তু ম্যানেজমেন্ট ক্লিয়ারলি 60 to 70% গ্রোথের গাইডেন্স দিয়ে দিচ্ছে রেভিনিউর ক্ষেত্রে। আর যেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ারির তো মানে প্রায় কয়েক গুণ করে বেড়ে যাচ্ছে রেভিনিউ, দ্বিগুণ তিনগুণ, দুগুণ তিনগুণ করে রেভিনিউ বাড়ছে। তো মার্জিন কিন্তু কেপিআই এর ক্ষেত্রে মার্জিনটা কেপিআই এর হাই, যেহেতু তারা কেপিআই এর মার্জিন হাই, যেহেতু তারা এই আইপিপি সেগমেন্টে এদের পোর্টফোলিওতে অনেক অর্ডার আছে, এবং সেটা যখন কমপ্লিট করবে
আমার মনে হচ্ছে কেপিআই এর মার্জিন আরো বাড়বে, যেখানে ওয়ারির মার্জিন রিলেটেড মার্জিন একটু ডাউট আছে ওয়ারির ক্ষেত্রে। মার্জিন 15% তো ম্যানেজমেন্ট বলছে যে সাস্টেনেবল মার্জিন, তবে দেখা যাক কতটা মেনটেন করতে পারে ওয়ারি। তো এই মোটামুটি এদের বেসিক যা কিছু আছে এই। এরপর আমি এর টেকনিক্যাল চার্টটা দেখে নিই কি আছে সেখানে। আচ্ছা, ওয়ারি যদি টেকনিক্যালটা দেখি, এই মুহূর্তে এটাও কিন্তু একটা তার সাপোর্ট জোনের কাছাকাছি ট্রেড করছে, এবং যদি দেখি অল টাইম হাইয়ের কাছ থেকে কিন্তু অনেকটা ডিস্টেন্স মানে অনেকটা ডাউন হয়ে গেছে, প্রায় 3000 থেকে এখন 1415 মানে 50% ডাউন হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভ্যালুয়েশন খুব হাই হয়ে গিয়েছিল, যার ফলে হয়তো হতে পারে এর এতটা কারেক্ট হয়েছে। তাছাড়া মার্কেট সেন্টিমেন্টও এই সময় নেগেটিভ। তো এই মুহূর্তে এখানে আপাতত কিছু করা যাবে না। কেউ যদি মনে করে আমি এর গ্রোথ বেশি, ভ্যালুয়েশন খুব একটা মানে ভালো জায়গায় নেই, ভ্যালুয়েশনটা হাই আছে। তো এখানেও ট্রেড করতে হলে আপাতত এটাকে মোটামুটি এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করার জন্য ওয়েট করতে হবে। ট্রেন্ড লাইনটা যদি ব্রেক করে যায় তাহলে এখানে পজিশন নেওয়ার কথা ভাবা যেতে পারে। সেক্ষেত্রে এইখানেই 1300 বা এই লাস্ট যে সুইং লোটা থাকবে তার নিচে স্টপ লস রেখে এখানে করা যেতে পারে মানে বাইং অপরচুনিটি দেখতে হবে। আপাতত অ্যাকুমুলেট করার জায়গা আছে, কেউ যদি লং টার্মের কথা ভাবে সেক্ষেত্রে সে অ্যাকুমুলেট করতে পারে, কেননা পোটেন্সিয়াল আছে। তো যেহেতু ভ্যালুয়েশনটা কম, আমার মনে হয় কেপিআইটা, যদিও এগুলো একটু সাবজেক্টিভ ব্যাপার, বিভিন্ন লোকের বিভিন্ন মতামত হয়, তো যেহেতু ভ্যালুয়েশনটা কম তাই জন্য কেপিআইটা মনে হয় একটু বেটার অপরচুনিটি হবে এর থেকে। তাছাড়া কেপিআইটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আগামী দিনের মার্জিনে ইমপ্রুভ আসবে, যেটা নিয়ে আমরা কিন্তু ওয়ারির ক্ষেত্রে সন্দেহ। আর অর্ডার বুক তো দুটোরই ভালো, কোনো সমস্যা নেই অর্ডার বুক নিয়ে। তবে আপাতত H2 পারফরমেন্স আমরা দেখতে পাবো, কিন্তু কেপিআই থেকে কিন্তু ওয়ারির H2 পারফরমেন্স ভালো হবে। ফলে কিছুদিন হয়তো টাইম কারেকশন হবে, কেননা ভ্যালুয়েশন হাই আছে। তো মোটামুটি কাজ করার ব্যাপারে এইভাবে কাজ করা যেতে পারে, যে যতক্ষণ তাছাড়াও আমরা দেখতে পাবো এখানে কিন্তু একটু ভোলাটিলিটাও আস্তে আস্তে কমপ্রেস হচ্ছে। সুতরাং কমপ্রেস হওয়ার পরে যখন ব্রেকআউট দেবে একটা হয়তো র্যালি আসতে পারে। তো আপাতত ট্রেন্ড লাইন ব্রেকআউটের পরে এখানে কাজ করা যেতে পারে, অবশ্যই স্টপ লস লাগিয়ে, কিন্তু কেননা অলরেডি ভ্যালুয়েশন খুব হাই আছে। তো এই মোটামুটি, আর এগুলো এই ভিউগুলো সাবজেক্টিভ, ব্যক্তি বিশেষে আলাদা হয়। তো এটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট আমার অ্যানালিসিস। যেহেতু আমি এই মুহূর্তে সোলার ইপিসি কোম্পানিগুলো নিয়ে পড়ছি তাই জন্য সেটা নিয়ে আলোচনা করলাম। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।